বাংলাদেশের রাজনীতিতে সাম্প্রতিক সময়ে এমন একটি ঘটনা ঘটেছে যা অনেকের কাছেই অবিশ্বাস্য, প্রায় অকল্পনীয়। দীর্ঘদিন নীরব থাকার পর অবশেষে কথা বলতে বাধ্য হয়েছেন তারেক রহমান। হ্যাঁ, ঠিকই শুনছেন, যে ব্যক্তি এতদিন একটি গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যু নিয়েও কোনো মন্তব্য করেননি, তিনিই হঠাৎ করে নিজের অবস্থান স্পষ্ট করতে বাধ্য হলেন। আর এই পরিবর্তনের পেছনে কাজ করেছে জামায়াতে ইসলামীর পরিকল্পিত, হিসাব করা এবং কৌশলী রাজনৈতিক চাপ। দিনের পর দিন তারেক রহমানের এই নীরবতা সাধারণ মানুষের চোখ এড়িয়ে যায়নি, বরং ধীরে ধীরে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও শুরু হয় তীব্র সমালোচনা। মানুষ প্রশ্ন তুলতে থাকে, এত বড় একটি ইস্যুতে তিনি কেন চুপ? তার অবস্থান কোথায়? কেন তিনি এড়িয়ে যাচ্ছেন? এসব প্রশ্ন ধীরে ধীরে মানুষের মনে অসন্তোষ তৈরি করে, যা একসময় ক্ষোভে রূপ নেয়। অনেকেই ধারণা করতে শুরু করেন হয়তো তিনি ইচ্ছাকৃতভাবেই বিষয়টি পাশ কাটিয়ে যাচ্ছেন। বিএনপির মতো একটি বড় রাজনৈতিক দল, যারা মাত্র 1.5 মাস আগে ক্ষমতায় এসেছে, তাদের কাছ থেকে জনগণ স্বাভাবিকভাবেই স্পষ্ট বক্তব্য আশা করেছিল। কিন্তু বাস্তবে দেখা গেল সম্পূর্ণ ভিন্ন দৃশ্য। বরং জামায়াতে ইসলামীর মতো একটি দল অত্যন্ত কৌশলে রাজনৈতিক মাঠে নিজেদের অবস্থান শক্ত করতে শুরু করে এবং পরিস্থিতিকে নিজেদের পক্ষে নিতে থাকে। এখানেই প্রশ্নটা জোরালো হয়, কিভাবে বিএনপি এমন একটি কৌশলের মুখে পড়ে চাপের মধ্যে চলে গেল, আর কেন শেষ পর্যন্ত তারেক রহমানকে নিজের অবস্থান বদলাতে হলো? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের একটু পেছনে যেতে হবে। সাম্প্রতিক সময়ে জুলাই সনদ ইস্যুকে কেন্দ্র করে সারা দেশে ব্যাপক আলোচনা শুরু হয়। শুধু সাধারণ মানুষ নয়, বিষয়টি জাতীয় সংসদেও গুরুত্ব পায়। সংসদের নিয়মিত কার্যক্রম স্থগিত রেখে এই ইস্যুতে 2 দফা বিস্তারিত আলোচনা হয়, একবার সরকারি দলের উদ্যোগে, আরেকবার বিরোধী দলের পক্ষ থেকে। নির্দিষ্ট তারিখও ছিল 31 এবং 5। কিন্তু বিস্ময়ের বিষয় হলো, এই গুরুত্বপূর্ণ সময়গুলোতে তারেক রহমান সম্পূর্ণ নীরব ছিলেন, একটি শব্দও বলেননি। যখন পুরো দেশ এই ইস্যু নিয়ে সরব, তখন তার এই নীরবতা মানুষের কাছে রহস্যময় হয়ে ওঠে। সময়ের সঙ্গে সঙ্গে এটি বিরক্তির কারণেও পরিণত হয়। এর প্রতিক্রিয়াও দ্রুত দেখা যায়। সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র সমালোচনা। কেউ কেউ ব্যঙ্গ করে তাকে বোবা প্রধানমন্ত্রী বলে উল্লেখ করতে থাকে, আবার অনেকে তার নেতৃত্বের ক্ষমতা নিয়েও প্রশ্ন তোলে। এমনকি কেউ কেউ তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও কটাক্ষ করে মন্তব্য করে। এত জটিল বিষয় কি তিনি সত্যিই ব্যাখ্যা করতে পারেন? আরও কঠিন অভিযোগও ওঠে, মুখস্থ স্ক্রিপ্ট ছাড়া তিনি নিজে থেকে কিছু বলতে পারেন না। এত সমালোচনা, ব্যঙ্গ আর প্রশ্নের মুখেও দীর্ঘ সময় পর্যন্ত তিনি নীরব ছিলেন, ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। শুধু সাধারণ মানুষই নয়, বিরোধী দলের নেতারাও সংসদের ভেতরে বারবার এই বিষয়টি উত্থাপন করতে থাকেন। তারা জানতে চান, সংসদ নেতা উপস্থিত থাকা সত্ত্বেও কেন তিনি কোনো বক্তব্য দিচ্ছেন না, কেন তিনি এই গুরুত্বপূর্ণ ইস্যুতে চুপ। সংসদের ভেতরে এ নিয়ে তুমুল বিতর্কও হয়, কিন্তু তাতেও কোনো পরিবর্তন দেখা যায়নি। তারেক রহমান তখনও নীরব, সংযত এবং প্রকাশ্যে কোনো মন্তব্য থেকে বিরত। কিন্তু রাজনীতিতে পরিস্থিতি কখনো স্থির থাকে না, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু বদলে যায়। আর ঠিক এই পরিবর্তনের সূচনা ঘটে তখনই, যখন জামায়াতে ইসলামী সরাসরি মাঠে নামার সিদ্ধান্ত নেয়। পরিস্থিতির মোড় ঘুরে যায় তখন, যখন তারা বুঝতে পারে বিএনপি জুলাই সনদ ইস্যুতে স্পষ্ট অবস্থান না নিয়ে এক ধরনের টালাবাহানা করছে। এই উপলব্ধি থেকেই তারা অপেক্ষা না করে মাঠে নামে। তবে তাদের এই পদক্ষেপ ছিল না হঠাৎ বা আবেগ নির্ভর, বরং ছিল সুপরিকল্পিত, সংগঠিত এবং কৌশলগত। জামায়াত দেশের বিভিন্ন জেলায় কর্মসূচি শুরু করে, কিন্তু লক্ষণীয় বিষয় হলো, এটি ছিল না সহিংস কোনো আন্দোলন। কোথাও ভাঙচুর বা অগ্নিসংযোগ হয়নি, বরং তারা সম্পূর্ণ ভিন্ন একটি পথ বেছে নেয়। তারা গণসংযোগে গুরুত্ব দেয়, মানুষের দ্বারে দ্বারে পৌঁছে যায়, লিফলেট বিতরণ করে, ছোট ছোট সভা ও সেমিনারের আয়োজন করে। অর্থাৎ তারা সরাসরি মানুষের মন জয় করার কৌশল গ্রহণ করে। এই পদ্ধতিটি ছিল অত্যন্ত কার্যকর, কারণ তারা শুধু আন্দোলন করেনি, বরং একটি নির্দিষ্ট বার্তা স্পষ্টভাবে মানুষের কাছে পৌঁছে দিয়েছে। আর সেই বার্তাটি ছিল বিএনপি এবং তাদের নেতৃত্বকে ঘিরে। তারা সাধারণ মানুষের মধ্যে এমন ধারণা তৈরি করতে সক্ষম হয় যে বিএনপি তাদের প্রতিশ্রুতি রক্ষা করে না, তাদের অবস্থান দ্বিচারিতাপূর্ণ এবং তাদের উপর পুরোপুরি বিশ্বাস করা যায় না। ধীরে ধীরে এই বার্তাটি মানুষের মধ্যে প্রভাব ফেলতে শুরু করে। মানুষ বিষয়টি নিয়ে ভাবতে শুরু করে, আলোচনা বাড়তে থাকে এবং একসময় অনেকেই এই ধারণাকে সত্য হিসেবে গ্রহণ করতে থাকে। রাজনীতিতে জনমতই সবচেয়ে বড় শক্তি, আর যখন সেই জনমত বিপরীত দিকে যেতে শুরু করে, তখন তা যে কোনো সরকারের জন্য বড় সতর্ক সংকেত হয়ে দাঁড়ায়। জামায়াত ঠিক এই জায়গাতেই আঘাত করেছে। কোনো বিশৃঙ্খলা বা সংঘর্ষ সৃষ্টি না করেই শুধুমাত্র ধারাবাহিক প্রচারণার মাধ্যমে তারা একটি শক্তিশালী জনমত তৈরি করতে সক্ষম হয়েছে। আর এই জনমতে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। ভাবুন, একটি সরকার মাত্র 1.5 মাস আগে ক্ষমতায় এসেছে। এর মধ্যেই যদি সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক প্রতিপক্ষ সবাই তাদের প্রতি আস্থা হারাতে শুরু করে, তাহলে সেই পরিস্থিতি কতটা অস্বস্তিকর হতে পারে। ঠিক এই বাস্তবতাই সামনে আসে বিএনপির জন্য। তারেক রহমান এবং দলের শীর্ষ নেতারা দ্রুত বিষয়টি উপলব্ধি করেন। তারা বুঝতে পারেন, এই অবিশ্বাস যদি আরও বাড়তে থাকে, তাহলে ভবিষ্যতে তা বড় ধরনের ক্ষতির কারণ হতে পারে। কারণ রাজনীতিতে একবার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হলে তা পুনরুদ্ধার করা অত্যন্ত কঠিন। এই পরিস্থিতিতে সবচেয়ে বড় যে সংকটটি সামনে এসে দাঁড়ায়, সেটি ছিল বিশ্বাসযোগ্যতা। কারণ মানুষ যদি একবার ধরে নেয় যে কোনো রাজনৈতিক দল তাদের প্রতিশ্রুতি রক্ষা করে না, তাহলে ভবিষ্যতে সেই দলের প্রতিটি কথাই সন্দেহের চোখে দেখা হয়। জামায়াতে ইসলামীর প্রচারণা ঠিক এই জায়গাটিকেই টার্গেট করেছিল এবং ধীরে ধীরে তারা এতে সফল হতে থাকে। মানুষের মধ্যে এমন ধারণা ছড়িয়ে পড়ে যে তারেক রহমান গণভোটে এক ধরনের অবস্থান নিলেও বাস্তবে হয়তো ভিন্ন কিছু করার পরিকল্পনা রয়েছে। কেউ কেউ ভাবতে শুরু করে জুলাই সনদ শেষ পর্যন্ত বাস্তবায়িত নাও হতে পারে, বরং কোনো কৌশলে এটিকে পাশ কাটিয়ে দেওয়া হতে পারে। এই সন্দেহ আর অবিশ্বাস ধীরে ধীরে বড় এক সংকটে পরিণত হতে থাকে। এমন অবস্থায় নীরব থাকা আর কোনোভাবেই কার্যকর কৌশল ছিল না, কারণ সেই নীরবতা তখন
তখন আর শক্তি হিসেবে বিবেচিত হচ্ছিল না, বরং দুর্বলতার প্রতীক হয়ে উঠছিল। আর এই বাড়তে থাকা চাপই শেষ পর্যন্ত তারেক রহমানকে প্রকাশ্যে এসে নিজের অবস্থান পরিষ্কার করতে বাধ্য করে। অবশেষে তিনি মুখ খুললেন এবং শুধু বক্তব্যই দিলেন না, বরং সম্পূর্ণ ভিন্ন এক সুরে কথা বললেন। ঢাকা সেনাবাহিনীতে প্রধানমন্ত্রীর এক দরবারে বক্তব্য রাখতে গিয়ে তিনি স্পষ্টভাবে ঘোষণা করেন যে জুলাই সনদে যেভাবে স্বাক্ষর করা হয়েছে তার প্রতিটি দফা বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এই বক্তব্যের মাধ্যমে তিনি পরিষ্কারভাবে জানিয়ে দেন, সরকার কোনো আংশিক বাস্তবায়নের পথে যাবে না, বরং চুক্তিতে যা বলা হয়েছে ঠিক সেভাবেই তা কার্যকর করা হবে। অর্থাৎ এখানে আর কোনো দ্বিতর্থার জায়গা রাখা হয়নি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘোষণাটি ছিল একটি গুরুত্বপূর্ণ মোড়। বিশেষ করে গণভোটের প্রেক্ষাপটে এটি ইতিবাচক সংকেত হিসেবে দেখা হয়, কারণ গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের মতামতের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়ন করা সরকারের দায়িত্ব, এটাই স্বাভাবিক প্রত্যাশা। তবে এখানেই একটি বড় প্রশ্ন সামনে আসে। খুব বেশি দিন আগের কথা নয়, বিএনপির অনেক শীর্ষ নেতা এই জুলাই সনদ ইস্যুকে তেমন গুরুত্বই দেননি। কেউ কেউ এটিকে তাচ্ছিল্যের সুরে দেখেছিলেন। এমনকি বলা হয়েছিল এটি বড়জোর অতীতের কোনো রাজনৈতিক রূপরেখার মতো একটি বিষয়, এর বেশি কিছু নয়। কিন্তু সময়ের ব্যবধানে সেই একই নেতারাই এখন সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিতে বাধ্য হচ্ছেন। তারা বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করা হবে। এই হঠাৎ অবস্থান পরিবর্তনের পেছনে যে চাপ কাজ করেছে সেটি এখন আর গোপন কিছু নয়। এখন প্রশ্ন হলো, জামায়াতের এই জেলাভিত্তিক শান্তিপূর্ণ কর্মসূচি দেখে তারেক রহমান এতটা চাপে পড়লেন কেন? বাস্তবে তো দেখা গেছে এই কর্মসূচিগুলোর কারণে দেশের স্বাভাবিক কার্যক্রমে বড় কোনো বিঘ্ন ঘটেনি। কোথাও বড় ধরনের সহিংসতা হয়নি, যানজট বা বিশৃঙ্খলাও তৈরি হয়নি। সবকিছুই ছিল নিয়ন্ত্রিত এবং পরিকল্পিত। তাহলে ভয়টা কোথায়? এর উত্তর একটাই, বিশ্বাস। রাজনীতিতে সবচেয়ে বড় শক্তি হচ্ছে মানুষের আস্থা, আর সেই আস্থা যখন টলতে শুরু করে তখন সেটি যে কোনো সরকার বা দলের জন্য বড় হুমকি হয়ে দাঁড়ায়। জামায়াতের ধারাবাহিক প্রচারণার ফলে মানুষের মনে এই ধারণা গড়ে উঠছিল যে বিএনপি হয়তো তাদের দেওয়া প্রতিশ্রুতি শেষ পর্যন্ত রক্ষা করবে না। এই ধারণাই ছিল সবচেয়ে বড় বিপদের জায়গা, কারণ অবিশ্বাস একবার ছড়িয়ে পড়লে তা খুব দ্রুত বিস্তার লাভ করে। তারেক রহমান ঠিক এই বিষয়টি উপলব্ধি করেছিলেন। তিনি বুঝেছিলেন যদি এখনই পরিস্থিতি সামাল দেওয়া না যায় তাহলে ভবিষ্যতে এর প্রভাব আরও গভীর হতে পারে। এই কারণেই নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখা এবং ভাবমূর্তি রক্ষার স্বার্থে তাকে প্রকাশ্যে এসে প্রতিশ্রুতি দিতে হয়েছে। তবে এখানেই গল্প শেষ নয়, বরং এখান থেকেই শুরু হয় নতুন এক প্রশ্ন। তিনি যে প্রতিশ্রুতি দিলেন সেটি কি বাস্তবায়িত হবে, নাকি এটি শুধুই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার একটি কৌশল? এই সন্দেহের পেছনেও রয়েছে অতীতের কিছু অভিজ্ঞতা। কারণ এর আগেও বিএনপি এবং তাদের নেতৃত্বের বিরুদ্ধে এমন অভিযোগ উঠেছে যে তারা অনেক সময় প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবে রূপ দেয়নি। উদাহরণ হিসেবে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটি প্রায়ই আলোচনায় আসে। অতীতে এই বিষয়ে ঐক্যমত্য তৈরি হলেও পরে সেই অবস্থান থেকে সরে যাওয়ার অভিযোগ রয়েছে। এই ইতিহাস মাথায় রেখেই অনেকেই এখন সতর্ক অবস্থানে রয়েছেন। তারা বলছেন শুধু কথাই নয়, বাস্তবায়নের মাধ্যমেই প্রমাণ দিতে হবে, কারণ রাজনীতিতে শেষ কথা বলে কাজ, বক্তব্য নয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে, সময়সীমা। জুলাই সনদ বাস্তবায়নের জন্য নির্দিষ্ট করে 180 দিনের একটি সময় নির্ধারণ করা হয়েছে, অর্থাৎ 6 মাসের মধ্যেই পুরো প্রক্রিয়াটি শেষ করতে হবে। এই সময়সীমা অতিক্রম করলে অতিরিক্ত সময় নেওয়ার সুযোগ প্রায় নেই বললেই চলে। রাজনীতিতে এ ধরনের নির্দিষ্ট সময়সীমা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি সরকারের উপর একটি স্পষ্ট চাপ তৈরি করে। জনগণ তখন নির্দিষ্ট সময় ধরে অপেক্ষা করে এবং সময় শেষ হলে তারা ফলাফল দেখতে চায়। ফলে ইচ্ছা করলেও বিষয়টি দীর্ঘসূত্রতায় ফেলে রাখা কঠিন হয়ে যায়, কমপক্ষে তাত্ত্বিকভাবে। এর আগে বিভিন্ন সময়ে সংস্কারমূলক নানা উদ্যোগ নেওয়া হলেও সবগুলো বাস্তবায়িত হয়নি। কিছু কাজ সম্পন্ন হয়েছে, আবার কিছু মাঝপথেই থেমে গেছে। তাই স্বাভাবিকভাবেই মানুষের মনে একটি সংশয় রয়ে গেছে, এই ক্ষেত্রেও কি একই দৃশ্য দেখা যাবে? তবে আশার জায়গা পুরোপুরি নেই এমনটাও বলা যায় না। অনেকেই এখনো বিশ্বাস করতে চান এই 6 মাসের মধ্যেই প্রতিশ্রুতি বাস্তবে রূপ পাবে, কারণ রাজনৈতিক চাপ, জনমতের প্রভাব এবং আন্তর্জাতিক পর্যবেক্ষণ সব মিলিয়ে সরকার হয়তো এবার পিছিয়ে যাওয়ার সুযোগ পাবে না। কিন্তু বাস্তবতা হলো কাজ শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিতভাবে কিছু বলা যায় না। রাজনীতিতে শেষ মুহূর্ত পর্যন্ত পরিস্থিতি বদলে যেতে পারে। আজ যে অবস্থান, কাল তা ভিন্নও হতে পারে। এখানেই আবার সামনে আসে জামায়াতে ইসলামের ভূমিকা। তারা যদি তাদের এই চাপ অব্যাহত রাখে তাহলে সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগোতে বাধ্য হতে পারে। কিন্তু যদি এই চাপ ধীরে ধীরে কমে যায় তাহলে আবারও অবস্থান পরিবর্তনের ঝুঁকি তৈরি হতে পারে। অর্থাৎ পুরো পরিস্থিতি এখন অনেকটাই নির্ভর করছে চাপ, জনমত এবং রাজনৈতিক সদিচ্ছার উপর। সবশেষে বিষয়টি এখন একটাই প্রশ্নে এসে দাঁড়ায়, এই প্রতিশ্রুতি কি সত্যিই বাস্তবে রূপ নেবে, নাকি এটি কেবল একটি সাময়িক কৌশল হিসেবেই থেকে যাবে? আপনার কি মনে হয় এই পরিস্থিতি কোন দিকে যেতে পারে? আপনার মতামত জানাতে ভুলবেন না।